আমি 2010 সাল থেকে আমি প্রয়োগ করছি বিচারক হিসেবে, ম্যাজিস্ট্রেট হিসেবে। এবং আমাকে আপনার বলা যায় হচ্ছে যে প্রথম দিকে যারা হচ্ছে যে আপনার প্রফেশন আইন প্রয়োগ করেছিলেন তাদের মধ্যে একজন জুডিশিয়ারি সেপারেট হওয়ার পরে, সেপারেশনের পরে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম আমাদের এখানে হচ্ছে যে আপনার যারা আইনের ছাত্র ওনারা আছেন, ভবিষ্যৎ আইনজীবী অথবা হচ্ছে যে আপনার ভবিষ্যৎ বিচারক, আমাদের এখানে কাজ করি আইনজীবীগণ। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সেশনে। আমি খুব দ্রুত আগানোর চেষ্টা করব। প্রথম প্রশ্ন, আমরা যে ফৌজদারি যে বিচার ব্যবস্থা আমরা অংশীদার, ব্রিটিশ আমল থেকে যে আমরা বিচার ব্যবস্থা আমরা দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে যে একজন অভিযুক্ত কখন দোষী সাব্যস্ত হতে পারে। দোষী সাব্যস্ত মানে হচ্ছে যে সে গিল্টি, তার অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একজন অভিযুক্ত কখন সেন্টেন্স পেতে পারে। দুটো শব্দ কিন্তু, একটা হচ্ছে যে কনভিক্ট করা আর একটা হচ্ছে যে সেন্টেন্স। তো সেশনের প্রথমেই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এই দুইটা শব্দ হচ্ছে যে সম্পূর্ণ ভিন্ন। একটা হচ্ছে যে কনভিক্ট করা, আমরা ফৌজদারি বিচার ব্যবস্থার যে কার্ডিনাল রুলস আছে আমরা জানি যে একজন অভিযুক্ত অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত সে নির্দোষ, তাই না? যতক্ষণ অপরাধ প্রমাণিত হচ্ছে না তাকে আমরা মানে অপরাধী বা দোষী বলতে পারবো না। যদিও পেপার পত্রিকাগুলো মিলিয়ে ইতিমধ্যে তাকে হচ্ছে যে দোষী সাব্যস্ত করে ফেলেছে। এখনই আমরা যে আপনার খবরগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে না পেপার পত্রিকা পড়ে যে এই লোকটাই দোষী, এই লোকটাই দোষী, এই অপরাধটা করছে। কিন্তু যতক্ষণ হচ্ছে যে সেটা আদালতে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত না হবে, আমরা যারা আইনের মানুষ আমরা কাউকে বলতে পারবো না যে সে অপরাধী অথবা হচ্ছে যে সে দোষী সাব্যস্ত হয়েছে। সুতরাং এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনি বিচারক হিসেবে অথবা আপনার ক্লায়েন্ট যখন হচ্ছে যে আপনার কনভিক্ট হবে, এই যে দোষী সাব্যস্ত হবে, তার একটা অধিকার সাথে সাথে চলে যাবে, সেটা হচ্ছে যে তার নির্দোষ দাবি করার অধিকার। প্রাইমারিলি সে হচ্ছে যে আমরা যে নির্দোষ দাবি করে আসছিলাম বা প্রিজিউম করে আসছিলাম যে সে নির্দোষ এই দাবিটা হচ্ছে যে কনভিক্ট করা মাত্র, দোষী সাব্যস্ত করা মাত্র হচ্ছে যে সেটা চলে যাবে। আর একটা হচ্ছে যে সেন্টেন্স, সেটা হচ্ছে যে শাস্তি। শাস্তি হচ্ছে যে আপনার এই যে আমরা কনভিক্ট করলাম, কনভিক্ট করে তাকে যে আমরা একটা সেন্টেন্স দেব, শাস্তি দেব, এটা হচ্ছে যখন আপিলের ফরম নির্ধারণ করবে। যেমন আমরা এই যে ক্রিমিনাল আপনার যে সিআরপিসি যেটাকে আমরা সহজে বলি, The Code of Criminal Procedure 1898, সেখানে হচ্ছে 406, 407 অনেক বিধান আছে না, যে আমরা যদি ম্যাজিস্ট্রেটকে 5 বছরের শাস্তি দেয় তাহলে কোথায় যাবে? সেশনস কোর্টে জয়েন্ট সেশন যান, উনি যদি শাস্তি দেয় তাহলে শাস্তির ফর্মটা কোথায় হবে? আপনি আপনার জনাব দায়রাজত মহোদয় উনি আপিল হচ্ছে যে এই কন্ডিশনটা বহাল রাখছে, শাস্তিটা বহাল রাখছে, তাহলে আপনি পরবর্তী ফর্ম কোথায় হবে? আপনার পরবর্তী ফর্ম হাইকোর্টে দিতে হবে। যদি হাইকোর্টে যদি হয় তাহলে হাইকোর্ট যদি আবার সেটা হচ্ছে যে আপনার কনফার্ম করে দেয় তাহলে আপনি আপিল বিভাগে যান। এভাবে হচ্ছে যে শাস্তি ফরমগুলো অনুযায়ী এটা নির্ধারিত হবে হচ্ছে যে আপিলের ফরম। আর কনভিক্ট করা মাত্র হচ্ছে যে একটা কোর্ট যখনই কনভিক্ট করবে, আনলেস এন্ড আনটিল সেটা যদি হচ্ছে যে অন্য উপরের কোনো কোর্ট সেটাকে রিভার্স না করে, যেমন আপিল কোর্ট যদি সেটাকে রিভার্স না করে, স্বয়ং একদম আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত এই কনভিকশনটা বহাল থাকবে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তাহলে হচ্ছে যে কনস্টিটিউশনে যে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের যে ক্ষমতা আর্টিকেল 49 সেটা কি, একই সাথে হচ্ছে যে আপনার এই যে আমাদের সিআরপিসি হচ্ছে যে 401, 403 তে আছে না, সেগুলো কি? সেগুলো হচ্ছে যে এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ পাওয়ার, কিন্তু ওই এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে হচ্ছে যে আপনি কারো শাস্তি কমাতে পারবেন, মাফ করে দিতে পারবেন, তাকে হচ্ছে যে আপনার শাস্তি হ্রাস করা যাবে, কিন্তু কখনোই হচ্ছে যে এই যে কনভিকশন যেটা সেটা হাত দেওয়া যাবে না। কনভিকশনটা ইনট্যাক্ট থাকবে, অটুট থাকবে। অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমাও করেন তখন হচ্ছে যে তার কনভিকশনটা থেকে যায়। উনি শুধুমাত্র হচ্ছে যে শাস্তি যেটা সেটাকে হচ্ছে যে ক্ষমা করেন, মার্জনা করেন, হ্রাস করেন অথবা হচ্ছে যে পরিবর্তিত করেন। আমরা বলছি যে আমরা যখন একজন অভিযুক্তকে শাস্তি দিতে যাব তখন এই যে প্রবেশন যেটা আছে, যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, এটা হচ্ছে যে একটা সেন্টেন্সিং অপশন। সুতরাং আমরা আগে দেখে নিতে পারি হচ্ছে যে আমাদের এখানে আপনার কি ধরনের সেন্টেন্স আছে, অথবা হচ্ছে আমরা একজন অভিযুক্ত বিচারের কোন পর্যায়ে দোষী সাব্যস্ত হতে পারে। আমরা সহজভাবে বলছি যে আপনার ইনফরমেশন মামলা দায়েরের পরে আপনার আমলে নেওয়ার পরে এই যখন হচ্ছে যে আপনার এই চার্জ পর্যায়ে আসবে, চার্জ হচ্ছে যে একটা আপনার ফৌজদারি মামলা, এটা বিচারের শুরু হচ্ছে যে চার্জ ফ্রেমের মাধ্যমে হয়। কোন অভিযুক্ত যদি এখানে অস্বীকার করে তাহলে হচ্ছে সে কনভিক্ট হবে, দোষী সাব্যস্ত হবে এবং প্রমোশনের প্রশ্ন আসতে পারে। সে যদি নির্দোষ দাবি করে তাহলে আমাদেরকে সাক্ষী নিতে হবে। আমরা সাক্ষী নিয়ে আগালাম, সাক্ষী নিয়ে আগানোর পরে প্রসিকিউশনের সাক্ষী শেষ হয়ে গেল। যখন তাকে আমরা 242 ধারায় যে পরীক্ষাটা করবো, তিনি দোষী অথবা নির্দোষ অথবা এটা রাষ্ট্রপক্ষ অথবা অভিযোগকারী পক্ষ
তার বিরুদ্ধে যে সাক্ষীগুলো উপস্থাপন করেছে, সাক্ষীরা এই বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের প্রেক্ষিতে ওনার ব্যাখ্যা কি এবং উনি নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেবেন কিনা, কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবে কিনা। তিনি যদি তখনও বলবেন আমি দোষী, আমি অপরাধ স্বীকার করে নিচ্ছি, আমি দোষী, তখন হচ্ছে যে প্রশাসনের প্রশ্ন আসবে। যদি নির্দোষ দাবি করেন তাহলে হচ্ছে যে সামনে সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসতে পারবে, নিজের পক্ষে সাক্ষী দিতে পারে। এই পর্যায়ে শেষ হওয়ার পরে এই পর্যায়ে যুক্তিতর্ক, এই পর্যায়ে হচ্ছে যে কেউ যদি অপরাধ স্বীকার করে হতে পারে রায়ের মাধ্যমে, যখন উনি কনভিক্ট হলেন এবং হচ্ছে যে ওনাকে ধরেন আপনি শাস্তি দিবেন, আপনার সেন্টেন্স দিবেন, তখনও হচ্ছে যে আপনার প্রমোশন আসতে পারে। এরপর আপনি আপিলে গেলেন, দায়রা আদালতে আপিল করলেন, তখন হচ্ছে যে আপিলে যদি আপনার কাছে মনে হয় আপনি আবেদন করে হচ্ছে যে প্রমোশন চাইতে পারেন। এরপর হচ্ছে ধরেন দায়রা জজ হচ্ছে যে এটা কনফার্ম করে দিয়েছে আপনার যে প্রফেশনাল হচ্ছে সেটাকে নামঞ্জুর করে দিয়েছে, আপনি তখন হাইকোর্ট অথবা আপিল বিভাগ হচ্ছে যে চাইতে পারেন প্রমোশন। এটা হচ্ছে যে আমরা যদি প্রশ্ন করি যে আমাদের যে হোম জুডিশিয়াল সিস্টেম সেটা কি রিফর্মেটিভ নাকি হচ্ছে যে রেট্রিবিউটিভ। রিফর্মেটিভ মানে হচ্ছে যে এটা হচ্ছে সংশোধনমূলক, একজন অভিযুক্তকে আপনার দোষী সাব্যস্ত করার পরেও বা শাস্তি দেওয়ার পরেও তাকে সংশোধন করার চেষ্টা করা হয়। অন্যদিকে রেট্রিবিউটিভ সেখানে বলতে শুধু শাস্তি কার্যকর করবে এবং হচ্ছে যে তাকে কারাগারে রেখে হচ্ছে যে সংশোধন করার চেষ্টা করবে। কারাগারে রেখে সংশোধন করা কি আমরা দুইভাবে হচ্ছে যে একজন অভিযুক্তকে আমরা একজন অভিযুক্তের উপর আমরা শাস্তি প্রয়োগ করতে পারি। এটার একমাত্র ইনস্টিটিউট হচ্ছে যে বাংলাদেশ জেল। আমরা যখন কাউকে 6 মাস অথবা 1 বছর অথবা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড দিচ্ছি, ওনাকে আমরা কোথায় পাঠিয়ে দিই? কারাগারে পাঠিয়ে দিই। প্রমোশন হচ্ছে যে এটার বিপরীত। প্রমোশন হচ্ছে যে তাকে আপনি সমাজের মধ্যে রেখে দিবেন। এখন কি কারণে অপরাধ করে এটা হচ্ছে যে এটা আমরা যারা যদি এখানে আমাদের ছাত্ররা আছে ওরা যদি ক্রিমিনোলজি পড়ে, ক্রিমিনোলজি পড়ছেন আপনারা? এটা হচ্ছে আমাদের সোশিওলজি সাবজেক্ট, সমাজ বিজ্ঞানের বিষয়। সমাজ অপরাধ কি হবে সেটা নির্ধারণ করবে, অপরাধের শাস্তি কি হতে পারে সেটা নির্ধারণ করবে। আর এই জন্য সমাজ ভেদে হচ্ছে যে আপনার অপরাধ আর ভিন্ন ভিন্ন রকম হয়, তাই না? আমাদের সমাজে যেটাকে আমরা অপরাধ হিসেবে গণ্য করি, আমেরিকান একটা সমাজে সেটা নাও হতে পারে। একই সাথে হচ্ছে যে রাশিয়া অথবা জার্মান অথবা এই ধরনের যে দেশগুলো দেখেন, আফ্রিকা অথবা হচ্ছে যে সৌদি আরব, ওই দেশগুলোতে একই জিনিস অপরাধ নাও হতে পারে, অথবা আমরা যেটাকে অপরাধ গণ্য করি না সেটাকে সেখানে অপরাধ হিসেবে গণ্য করতে পারে। এই কারণে হচ্ছে যে সমাজ বিজ্ঞানের বিষয়, যেহেতু এখানে অনেকগুলো থিওরি আছে, অনেকগুলো কারণ আছে যে মানুষ কেন অপরাধ করে। এটা বুঝতে গিয়ে কেউ বলেছিলেন সে জেনেটিক কারণে করে, সে হচ্ছে উত্তরাধিকার সূত্রে করে, সে অভ্যাসগত অপরাধী, অপরাধ করতে করতে একদম হার্ডনাট ক্রিমিনাল হয়ে গিয়েছে, এই জন্য সে করে। কেউ করে হচ্ছে দারিদ্রের জন্য, কেউ আবার প্রথমবারের মতো অপরাধী হয়, কেউ আপনার খারাপ প্রভাবের কারণে মানে বন্ধু বান্ধবের ইয়েতে অসৎ সঙ্গে পড়ে হচ্ছে অপরাধ করে, আবার হচ্ছে যে কেউ আপনার গ্যাং মেম্বার হয়, আবার কেউ শুধুমাত্র যে অপরাধ করে টাকা পাওয়া যায়, আর্থিকভাবে লাভবান হওয়া যায় এই জন্য অপরাধ করে। অনেকে হচ্ছে যে আপনার প্রতিশোধ দেওয়ার জন্য অপরাধ করে, অনেকে হচ্ছে যে মুহূর্তের ভুলে আপনার অপরাধ করে ফেলে বা ঝগড়ার পর্যায়ে করে ফেলে বা মারামারির পর্যায়ে করে ফেলে। এই ধরনের যে কারণগুলো আছে এটা হচ্ছে যে আপনার ক্রিমিনোলজির টপিকস এবং হচ্ছে যে এটা অবশ্যই হচ্ছে যে সমাজ বিজ্ঞান। ওই সমাজ বা মানুষ নির্ধারণ করে সে কি কোন বিষয়গুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করবে। যেমন আমরা যে গণতান্ত্রিক আমরা যে রাষ্ট্র, আমাদের পক্ষে হচ্ছে যে আমরা ভোট দিয়ে হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করি, আমাদের দ্বারা মাননীয় সংসদ সদস্য থাকে, তারা হচ্ছে যে সংসদে আইন প্রণয়ন করে। বেসিক্যালি মানে এটা হচ্ছে যে পরোক্ষভাবে জনগণই হচ্ছে যে তার প্রতিনিধির মাধ্যমে আইন প্রণয়ন করে এবং একটা সুনির্দিষ্ট বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করে অথবা তার শাস্তি নির্ধারণ করা অথবা অপরাধ হিসেবে ছিল সেটাকে বাদ দেয়। এই যে সমাজের যে অপরাধের প্রতি দৃষ্টিভঙ্গি, সেখানে হচ্ছে যে 3টা বেসিক আমরা মানে মূল হচ্ছে যে প্রিন্সিপাল এখানে আমরা ডেভেলপ করছে, ইভলভ করছে। প্রথমটা হচ্ছে যে শাস্তি প্রদানমূলক। এই শাস্তি প্রদানমূলক এটার কারণ হচ্ছে যে মানুষ প্রতিশোধ নিতে যায়। আমার যদি কেউ মারে, আমি অবশ্যই চেষ্টা করবো যে ওকে আরেকটা মেরে আমার মনের জ্বালা মেটানোর জন্য। ও আমাকে খুন করছে, আমার পরিবারের কাউকে মেরে ফেলছে, আমি চিন্তা করবো ওর পরিবারের কাউকে আমি মেরে ফেলবো, অথবা খুনি যে আছে তাকে আমি মেরে ফেলবো। এটা হচ্ছে যে একটা শাস্তিমূলক মানে পিউনিটিভ। এখানে হচ্ছে যে প্রতিশোধটা হচ্ছে যে মূল, ঠিক আছে। থেরাপিউটিক বা সংশোধনমূলক যেটা আছে সেটা বলছে যে না, শুধুমাত্র এই যে শাস্তি দিয়ে তো অপরাধ কমানো যাবে না। এটা একজন আমাদের মাননীয় প্রধান বিচারপতির কথা, এটা ব্যাপার আছে। এই যে এই শব্দ দিয়ে যদি আপনি গুগল করেন, শাস্তি দিয়ে কখনো হচ্ছে যে অপরাধ নির্মূল করা যায়। পরের প্রিন্সিপাল হচ্ছে যে প্রতিরোধমূলক। এই প্রিন্সিপাল বলছে যে না, শাস্তি দিয়ে যেহেতু অপরাধ নির্মূল করা যাচ্ছে না, তাহলে আমরা অপরাধটা প্রতিরোধ করার চেষ্টা করি। আমরা চিন্তা করি যে সমাজে কেন অপরাধটা হচ্ছে। যেমন এই মুহূর্তে কক্সবাজারের মূল সমস্যা হচ্ছে যে মাদক, ঠিক আছে, মাদক অপহরণ এবং হচ্ছে যে মার্ডার। এখন আমরা যদি চিন্তা করি যে এই সমাজটাতে এই পরিমাণ মাদকের অপরাধ কেন হচ্ছে, কিন্তু এই পরিমাণ অপহরণ কিংবা খুন কেন হচ্ছে, এক একটা
যদি আমরা সার্ভে করি তাহলে রেজাল্টটা এক এক রকম আসবে। অভিযুক্তদের থেকে, ভিকটিমদের থেকে, ওই যে দেখলাম অথবা উকিল অথবা কক্সবাজারে যে ইয়েগুলো হচ্ছে, অপরাধগুলো হচ্ছে, সেটার পার্সপেক্টিভটা ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন ভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন কারণ, হয়তো ভিন্ন ভিন্ন আপনার যোগসূত্র থাকবে। যেমন এই যে গত পরশু দিন আপনার এখানে কলাতলিকা কোথায় যেন একজন আপনার হোটেলের কর্মচারীকে আপনার ছিনতাই করার সময় চুরি করে মেরে ফেলছে। আমরা কোথায় দেখছি যে এখানে হচ্ছে যে প্রচুর পরিমাণ হচ্ছে যে কিশোর গ্যাং আছে এবং সৈকত বা একটা নির্দিষ্ট জায়গাগুলোতে এই ধরনের লোকদের কারণে এটা অনেক ক্ষেত্রে হচ্ছে যে অনিরাপদের মতো মনে হচ্ছে সাধারণ ফুটিয়ে লোকের কাছে। সুতরাং এই তিনটা প্রিন্সিপাল এগুলো হচ্ছে যে আপনার শাস্তির ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে, বিশাল ভূমিকা রাখে এবং চিন্তা করতে বাধ্য করে যে ওর ক্ষেত্রে আমরা কি করবো, কি আমরা শাস্তি দেবো নাকি হচ্ছে সংশোধনের দিকে যাবো, নাকি হচ্ছে যে শাস্তি দিয়ে আমরা সমাজকে বলবো, সমাজকে বলার চেষ্টা করবো, সমাজে যারা থাকে তাদেরকে বলবো যে অপরাধ থেকে নিবৃত হওয়ার জন্য। যেমন আমরা একজন হত্যাকারী বা মার্ডারারকে যখন আমরা শাস্তি দিই তখন আমরা চিন্তা করি যে ওনাকে যে আমরা শাস্তি দিলাম সেই শাস্তিটা দেখে আরেকজন অপরাধ থেকে নিবৃত থাকবে। মাদক ব্যবসায়ী যদি শাস্তি প্রাপ্ত হয় একজন, অপরজন এই যে শাস্তির যে কাঠিন্য অথবা হচ্ছে যে প্রবণতা সেটা থেকে হচ্ছে যে আপনার ইয়ে থাকবে, সে অপরাধ থেকে বিরত থাকবে। চিন্তা করা হচ্ছে এই যে সমাজের যে দৃষ্টিভঙ্গি অথবা হচ্ছে যে আমাদের যে সমাজের যে রিয়াকশন, আমরা যে ক্রিমিনোলজির কথা বললাম, এই পাঁচটা প্রিন্সিপাল হচ্ছে যে ক্রিমিনোলজি থেকে ডেভেলপ করছে। এগুলো কিন্তু আমাদের আইনের না, এগুলো হচ্ছে সবগুলো ক্রিমিনোলজি মানুষের ধারণা থেকে হচ্ছে যে এগুলো আসে। প্রথম হচ্ছে যে রেট্রিবিউটিভ, একদম শাস্তিমূলক, এটা প্রতিশোধমূলক। যেমন মার্ডার আপনার অনেক রকম হয়, মার্ডার অনেক রকম হয়। কেউ কাউকে যদি আপনার একটা ঘুষি মেরে মেরে ফেলে এটা একরকম, ঠিক আছে। আবার হচ্ছে যে আপনার এই ছুরি দিয়ে মারছে, মেরে হচ্ছে যে টুকরো টুকরো করে ফেলছে, এটা একরকম। মেরে টুকরো টুকরো করে ফেলার পরে পুরো শহরে হচ্ছে যে ডেড বডি ছড়াই দিচ্ছে, এটা একরকম, ঠিক আছে। মারছে, মেরে হচ্ছে যে আপনার ইটভাটায় ফেলে দিচ্ছে, এটা হচ্ছে যে একরকম। আপনি ঘুষি মারার অপরাধের সাথে ইটভাটায় ফেলে দেওয়া, কেটে টুকরো টুকরো করে ফেলা, এগুলো সম্পূর্ণ হচ্ছে যে ভিন্ন। এখন আপনি এই যে রেট্রিবিউটিভ বলছেন, ও অপরাধ যেরকম করেছে তার শাস্তি সেরকম হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিশোধমূলক, এই প্রতিশোধ নিবে। সবচেয়ে বড় অপরাধ ও বলছে, এটা বলছে যে এটাকে অপরাধের থেকে অপরাধীকেই বুঝতে হবে যে সে যে ভুলটা করেছে সেটা ক্ষমার অযোগ্য এবং তাকে আমরা এই শাস্তি দেবো, সে জানবে। এটা হচ্ছে রেট্রিবিউটিভ। রিহ্যাবিলিটেশন হচ্ছে যে আপনার এই যে এই অভিযুক্তকে যিনি দোষী সাব্যস্ত হয়েছে তাকে সংশোধনের চেষ্টা করা। একটা ছেলে হচ্ছে যে মাদক বহন করতে গিয়ে ধরা পড়েছে, আমরা যদি তাকে শাস্তি দিয়ে কারাগারে পাঠাই, এই বলছে যে সেটা হয়তো হচ্ছে যে কারাগারে সে যখন যাবে তখন সে অপরাধীদের বিশ্ববিদ্যালয়ে যাবে। তাই না? আমরা করি না যে কারাগার হচ্ছে কি পাওয়া যায়, মাদক থেকে শুরু করে আপনার র্যাপিস থেকে শুরু করে মাদক ব্যবসায়ী, ডাকাতি, যা অপরাধী আছে, যে ধরনের অপরাধী আছে সবই হচ্ছে যে কারাগারে আছে। এখন ফার্স্ট টাইম একটা অফেন্ডার যে আগে কখনো অপরাধ করে না, তাকে মাদক ক্যারি করে দিয়ে ধরা পড়েছে, তাকে যদি শাস্তি দিয়ে আপনি 5 বছরের জন্য অথবা 3 বছরের জন্য 4 বছরের জন্য পাঠায়, সে আরো বড় বড় অপরাধীর সাথে মিলবে। জায়গা ব্যবহার করে ওখান থেকে বের হয়ে সে আবার যদি রিভিশন থাকে সে অবশ্যই আবার অপরাধে জড়াবে। এই মতবাদটা বলছে না ওকে আমরা সংশোধন করার চেষ্টা করি, সে যতটুকু গিয়েছে ততটুকু এলাম, ওকে আমরা সমাজের মধ্যে পুনর্বাসন করি। ডিটারেন্স বলছে যে এটা আমি একজনকে শাস্তি দেবো, একজনকে শাস্তি দিয়ে হচ্ছে আরেকজনকে দেখাবো যে এইরকম অপরাধ করলে এরকম শাস্তি দেবো। অর্থাৎ সমাজের যে বিশাল ভালো মানুষ যারা আছে, সুনাগরিক যারা আছে এবং সম্ভাব্য অপরাধী যারা আছে, এই প্রিন্সিপাল বলছে যে তাদেরকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করবো যাতে অপরাধ না করে। এরপর হচ্ছে যে আপনার ইনক্যাপাসিটেশন। ইনক্যাপাসিটেশন হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য অথবা হচ্ছে চিরতরে, নির্দিষ্ট সময় অথবা চিরতরে একজন লোক অপরাধীকে সমাজ থেকে আলাদা করে রাখা, সেটা কারাগার হতে পারে অথবা হচ্ছে যে চিরতরে তার জীবন কেড়ে নেওয়া, সে যাতে আর কখনো কোনো অপরাধী করতে না হয়। আর রেস্টিটিউশন হচ্ছে যে এটা ভিক্টিমের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যে জুডিশিয়াল সিস্টেম দেখি সেখানে দেখবেন আমরা যে রেস্টিটিউশন যেটা, সেখানে ভিক্টিমের উপস্থিতি খুবই সামান্য। আমরা আসলে এই যে অপরাধের শিকার যেটা হয়, যে ভিক্টিমটা আদালতে আসে তাকে আমরা কি দিই, ন্যায় বিচার কিভাবে আমরা অপরাধীকে শাস্তি দিলাম, তাদের ভিক্টিমের লাভ কি হলো? ও দেখা যাচ্ছে অপরাধী হয়তো হচ্ছে এই কূপ দিয়ে হাত কেটে নিয়ে গেছে, ঠিক আছে, আঙুল কেটে ফেলছে, আঙুলের পুরো মাথা টাথা শেষ, ওর আপনার চেহারা বিকৃত করে ফেলছে, তাহলে ভিক্টিমকে আমরা কি দিলাম? শাস্তি দিয়ে কি ওর মনে যন্ত্রণা মিলবে? যে যারা আপনার হাজবেন্ড মারা গিয়েছে, যে স্ত্রীর হাজবেন্ড মারা গিয়েছে, যে বাচ্চার বাবাকে মেরে ফেলা হয়েছে, ওই বাচ্চা অথবা হচ্ছে যে স্ত্রী, সে আমাদের এই বিচার ব্যবস্থা থেকে কি পেল? লার্জলি হচ্ছে যে এই ইনস্টিটিউশন যেটা যেটা সেটা আমাদের জুডিশিয়াল সিস্টেমে অনুপস্থিত। দুটো প্রিন্সিপাল এর সাথে এরকম করেছে, একটা হচ্ছে রেট্রিবিউটিভের সাথে, রেট্রিবিউটিভের সাথে দুটো প্রিন্সিপাল, একটা হচ্ছে জাস্ট রেজাল্ট এবং হচ্ছে যে প্রপোর্শনেট পানিশমেন্ট। জাস্ট রেজাল্ট হচ্ছে যে মানে তকদিরের উপর ছাড়ি দেওয়া বলে না, যে ইতারিক দেখালে ছাড়ি দাও, ওকে ওর হালে ছেড়ে দাও, ও যা করছে সেটার জন্য সে দায়ী, ওকে ওর অবস্থায় ছেড়ে দাও। এবং প্রপোর্শনেট, সে যতটুকু করে যেরকম অপরাধ করেছে সেরকম
শাস্তি হবে। এই দুটো প্রিন্সিপাল হচ্ছে যে এটা হচ্ছে রেট্রিবিউটিভের সাথে রেট্রিবিউশন যেটা সেটার সাথে যুক্ত এবং সেন্টেন্সিং এর ক্ষেত্রে হচ্ছে বিশাল হচ্ছে যে ভূমিকা রাখে। আমরা এগুলো বলেছি, আমরা স্কিপ করে যাচ্ছি। আমরা যদি আমাদের জুডিশিয়াল সিস্টেমের দিকে তাকাই, আমরা দেখবো আমাদের জুডিশিয়াল সিস্টেমের যে কারণ কোড আছে, কারণ কোড 1860, সেখানে অপরাধ হচ্ছে যে এগুলো আমরা মানে শাস্তি হচ্ছে যে এগুলো আমরা এই শাস্তি দিতে পারি। সবচেয়ে বড় শাস্তি হচ্ছে সেন্টেন্স অফ ডেথ, এরপর হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এবং এরপর হচ্ছে যে শুধু ইমপ্রিজন যাবজ্জীবন কারাদণ্ড এবং তারপর হচ্ছে আপনার সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং ফাইন। এই পাঁচটা কিন্তু হচ্ছে আলাদা আলাদা পানিশমেন্ট, আলাদা আলাদা পানিশমেন্ট। আর তার রোমান মিডিয়া স্টেট আপনারা নাম শুনে থাকবেন, যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু চেঞ্জ করে দিয়েছে ওনারা। আমাদের মহামান্য আপিল বিভাগ ওখানে বলেছে যে আপনি যাবজ্জীবন কারাদণ্ড বলতে যদি আদালত যে সিআরপিসি যে 35A আছে সেটাকে যদি অ্যাপ্লাই করেন মানে হচ্ছে যে রেয়াত সহ দেন, অর্থাৎ আসামি যে 9 মাসে মানে জেলে 9 মাসে বছর হয়, এটা শুনছেন? জেলে আমরা তো জানি কি 12 মাস হচ্ছে যে 1 বছর, জেলে হচ্ছে যে 9 মাস হবে। কিভাবে হয়? সে যদি কোনো অপরাধ না করে, কারাবিধি ভঙ্গ না করে, তাহলে এই যে 12 মাস যদি সে জেল থাকে, সে 9 মাস হচ্ছে যে তার 3 মাস পরিমাণ হচ্ছে যে রেয়াত পায়। এভাবে যদি আপনি হিসাব করেন, আপনি সর্বোচ্চ পরিমাণ রেয়াত যদি পায়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডটা হয়ে যাবে হচ্ছে 22.5 বছর। 22.5 বছর আমাদের আপিল বিভাগের রায়ের কারণে এটা হচ্ছে যে এখন 30 বছর সমান। আরেকটা হচ্ছে যে আমৃত্যু কারাদণ্ড, ওটা এমন একটা পানিশমেন্ট যে সে জীবনের মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত হচ্ছে যে কারাগারে থাকে, একদম মৃত্যুর আগ পর্যন্ত। তাকে যদি মহামান্য রাষ্ট্রপতি অথবা হচ্ছে মাননীয় আমাদের যে সরকার প্রধান আছে, ওনারা যদি হচ্ছে এক্সিকিউটিভ ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে যদি ক্ষমা না করেন, তাহলে এটা এভাবেই থাকবে। আর অন্য পানিশমেন্টগুলো আমরা দেখতেই পাচ্ছি। আমরা যেভাবে শাস্তি প্রয়োগ করি, আমরা যেটা শাস্তি প্রয়োগ করি সেটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে কাস্টোডিয়াল মেজার, এরপর হচ্ছে নন কাস্টোডিয়াল মেজার। কাস্টোডিয়াল মেজারটাকে আমরা সরাসরি কারাগারে পাঠিয়ে দিই। কারাগার আদালতের পক্ষ হচ্ছে যে শাস্তিটাকে প্রয়োগ করে, যাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সে 1 বছরের কারাদণ্ড হচ্ছে যে ভোগ করে, এরপর হচ্ছে যে সে বের হয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে নন কাস্টোডিয়াল মেজার হচ্ছে যে আমরা প্রবেশনে পাঠাইতে পারি, তাকে সমাজে থাকার সুবিধা দিতে পারি। সমাজে থাকার সুবিধা দিয়ে সেটা ফ্যামিলির সাথে থাকবে, পরিবারের সাথে থাকবে, বাচ্চা কাচ্চার সাথে থাকবে, আর যে প্রফেশন যেটা আছে সেটা করবে। কিন্তু প্রোভাইডেড দ্যাট ও হচ্ছে যে কোনো অপরাধে, এই যে প্রফেশন সময় যেটা আছে, কোনো অপরাধে জড়াবে না। কোনো অপরাধে জড়ানো মাত্র হচ্ছে যে ওর শাস্তি যেটা হওয়ার কথা ছিল সেটা হয়ে যাবে, কার্যকর করা হবে। আর এর বাইরে এটা আমাদের এখানে মিক্সড যে মেজর যেটা সেটা আমাদের এখানে নাই। একই সাথে হচ্ছে যে প্রফেশন এবং প্যারোল, এটা হচ্ছে যে আমেরিকা অথবা হচ্ছে যে আপনি ইউকেতে যদি ওই জুরিসডিকশনে যান তখন আপনি দেখতে পাবেন ওই জুরিসডিকশনে কিছু ম্যান্ডেটরি পানিশমেন্ট আছে। আমাদের এই যে জুরিসডিকশন, আমাদের যে আইন, সেখানে ম্যান্ডেটরি পানিশমেন্ট আছে না? ধরেন কিছু কিছু ইয়ের মধ্যে অনন্য 6 মাস, সর্বোচ্চ হচ্ছে যে 5 বছর, ঠিক আছে, অনন্য 10 বছর, সর্বোচ্চ যার মৃত্যুদণ্ড, এরকম আছে না? ওদের ক্ষেত্রে হচ্ছে যে কিছু ওদের ম্যান্ডেটরি হচ্ছে যে আপনার পানিশমেন্ট থাকে। ম্যান্ডেটরি মানে হচ্ছে যে ওকে বাধ্যতামূলকভাবে কোনো প্রত্যায়িত ইনস্টিটিউট অথবা হচ্ছে যে কারাগারে ওকে থাকতে হবে। থাকার পরে 6 মাস যখন হবে বা 3 মাস যখন হবে, ম্যান্ডেটরি পিরিয়ডটা যখন পার হবে, পেরিয়ে যাবে, তখন হচ্ছে যে সে এখানে প্যারোল বোর্ড বলে একটা বিষয় থাকে ওদের ইনস্টিটিউশন, প্যারোল বোর্ডের কাছে আবেদন করে। এটা জুডিশিয়ারি না, কিন্তু জুডিশিয়ারি বাইরে, যেখানে আপনার জেল সুপার থেকে শুরু করে আপনার মনস্তত্ত্ববিদ বা জেল সুপার বা যারা শাস্তি কার্যকর করবেন বুঝেন, ওর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করেন যে সে সমাজের জন্য নিরাপদ কিনা। একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে যে এই যে আমরা ওকে ছেড়ে দেবো, ওকে সমাজে ছেড়ে দেবো, সে সমাজের জন্য নিরাপদ কিনা। যদি তাদের কাছে মনে হয় যে ও সমাজের জন্য নিরাপদ, তখন তার শাস্তিকে স্থগিত করা হয়। ওনাকে 5 বছর শাস্তি হয়েছে, ও 6 মাস কারাভোগ করার পরে বলছে যে বাকি সময়টা সমাজে থাকবে। কিন্তু তার ক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে, সে এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, নির্দিষ্ট একটা এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে পারবে না। আমাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রবেশন আছে, কিন্তু প্যারোলটা আমাদের এখানে নাই। প্যারোলটা হয়ে গেছে, এটা আপনি আইনজীবী হিসেবে দেখবেন, এই যে কোনো অভিযুক্ত কারাগারে আছে, ওর বাবা মারা গিয়েছে, জানাজা করতে হবে। এটা হচ্ছে যে আমরা জানাজার পর্যায়ে নিয়ে গিয়েছি, কিন্তু আমরা যদি অন্য হিসেবে দেখি এই প্যারোলটা এই পর্যায়ে নাই। এটা বেসিক্যালি একটা সংশোধনমূলক পন্থা। কারাগারগুলোর দিকে যদি আপনি তাকান, এটা হচ্ছে যে আমাদের অফিসিয়াল ক্যাপাসিটি 42,866। এটা হচ্ছে যে আমাদের অফিসিয়াল ক্যাপাসিটি। এটা হচ্ছে যে প্রিজন ব্যুরো বলে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, ওদের স্ট্যাটিস্টিক্স, ওদের কাছে মোটামুটি বিশ্বের কারাগারগুলোর হচ্ছে যে অবস্থা থাকে। এটা 2023 সালের স্ট্যাটিস্টিক্স এতটুকু। আমাদের কারাগার কতটুকু আছে দেখেন, 84,895। এটা হচ্ছে যে এই যে 9/2/2023, অর্থাৎ আমাদের ধারণ ক্ষমতা দ্বিগুণ পরিমাণ হচ্ছে যে আপনার আসামি কারাগারে আছে। যদি আমরা ধরতে যাই যে প্রিট্রায়াল যেটা আছে, এই যে বিচারের আগেই আমরা যে আসামি ঘুরে পাঠাই, বিচারের আগেই হচ্ছে যে এরকম 75.6%, মানে হচ্ছে যে মাত্র 24% কনভিক্ট অথবা হচ্ছে যে অভিযুক্ত শাস্তি ভোগ করছেন।
বাকি 76% যদি আমরা ধরে নিই এটাকে অ্যাপ্রক্সিমেট, তাহলে হচ্ছে এরা হচ্ছে এখন আন্ডার ট্রায়াল প্রিজনার, মানে এদের বিচারই শুরু হয়নি। তাহলে আমরা এই ডিভিশন সিস্টেম নিয়ে আমরা কি করছি? 68টা হচ্ছে কারাগার আছে, এর মধ্যে আপনার সম্ভবত 4টা হচ্ছে সেন্ট্রাল জেল, আর আপনার 64টা হচ্ছে প্রতিটা জেলায় যে কারাগার থাকে। ফিমেল প্রিজনার যারা এই পরিসংখ্যান যেটা দেখে সেটা 3.9%, আপনার মাইনর আছে হচ্ছে যে 0.7%, এবং ফরেইনার আছে এই পরিসংখ্যানটা নিয়ে আমি একটু শুনি না। ফরেইনার যারা আছে ওরা হচ্ছে 0.6%। সম্ভবত কক্সবাজার হচ্ছে যে হিউজ পরিমাণ, কারণ কক্সবাজারের রোহিঙ্গা কারাগার হচ্ছে যে রোহিঙ্গার প্রাবল্যটাই বেশি, সংখ্যাটাই হচ্ছে যে বেশি। এটা হচ্ছে অকুপেন্সি লেভেল যেটা, এটা 195.8%। এবং আমাদের যে হচ্ছে যে আপনার প্রতি 1 লক্ষের মধ্যে এটা 2021 সালে 48 জন হচ্ছে কারাগারে ছিল, আর 2023 সালে সেটা হয়েছে 50 জন 1 লক্ষ মানুষের মধ্যে, প্রতি 1 লক্ষ জনসংখ্যার মধ্যে। আমরা যদি এই স্ট্যাটিস্টিক্সটা দেখি, ওরা যেভাবে মেনশন করেছে 2000 থেকে 2020 পর্যন্ত এখানে স্ট্যাটিস্টিক্স আছে, এটা হচ্ছে কারাগারের আপনার যে প্রিজনার ছিল তাদের সংখ্যা, এবং এটা হচ্ছে যে প্রতি লক্ষে কতজন ছিল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংখ্যাটা রাইজ করছে, ধীরে ধীরে হচ্ছে যে সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আবার একটু জিজ্ঞাসা করবো আমাদের মূল অফিসে যাওয়ার আগে, এটা এই যে ফ্যাক্টগুলো আমি বলবো আপনাদেরকে, আপনারা সিদ্ধান্ত নেবেন যে এখানে আপনি কি করবেন। এটা হচ্ছে যে প্রথম ফ্যাক্ট, আপনার পরিবার রোহিঙ্গা পরিস্থিতির প্রতিবেশী সীমানা নির্ভরের মধ্যে ঝগড়া হয়েছে, এখন যে হচ্ছে যে আপনার লাঠি দিয়ে আঘাত করছে, আঘাতের ফলে হচ্ছে যে রোহিঙ্গার মাথাটা ফেটে গেছে, ঠিক আছে। এবং তিনি উপজেলা স্বাস্থ্য কর্মসূচি 7 দিন চিকিৎসা গ্রহণ করলেন, চিকিৎসা শেষে পরিম আদালতে মামলা দায়ের করলেন, এবং বিচারে রহিম তার উপর 1860 324 ধারায় দোষী সাব্যস্ত হলেন। মাথায় বাড়ি দিচ্ছে, আর বলে প্রতিবেশী জায়গাটুকু নিয়ে গন্ডগোল হয়েছে, মাথায় বাড়ি দিচ্ছে, মাথা ফেটে গেছে, প্রতিবেশী 7 দিন হাসপাতালে ছিল। আপনি শাস্তি দিতে পারবেন হচ্ছে যে আপনার 1 দিন থেকে অথবা 1 সেকেন্ড থেকে হচ্ছে 3 ইয়ার্স, অথবা হচ্ছে 10,000 টাকা জরিমানা। কি শাস্তি দিবেন? যেগুলো একজন বলেন কি শাস্তি দিবেন, এই মুহূর্তে কি শাস্তি দিবেন তাকে? মাথা বাড়ি দিচ্ছে লাঠি দিয়ে মেরে 10,000 টাকা ফাইন দিলে তাহলে এই বিচারে কি যাবে? ওকে মা বলতে মাথার হাত ফাটাই দিলেন, মাথা ফাটাই দেওয়া মানে হচ্ছে মাথার মধ্যে যখন আঘাত লাগবে, এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। আমরা যদি দেওয়ালের সাথে ঢুকে গেলাম আমাদের কি অবস্থা, মনে হয় না মাথাটা গেছে, মাথাটা বসে পড়ে, কেউ কেউ হচ্ছে অজ্ঞান হয়ে যায়। ছোট বাচ্চা বিছানা থেকে পড়ে গেলে কি হয়? বমি করে যায়। বমি করা মানে হচ্ছে যে আপনার 24 আওয়ার্স অবজারভেশন মাস্ট। কি দিবেন আপনি? 3 বছর আছে আপনার হাতে, এবং 10,000 টাকা জরিমানা। 300 সালে দিতে পারবেন না, সে 324 না, ওই মাথায় আঘাত করলেও যে মাথায় আঘাত করলে সবসময় 307 হবে, ব্যাপারটা এরকম না, অনেকগুলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া আছে। 324 আপনি সর্বোচ্চ হচ্ছে যে 3 বছর অথবা হচ্ছে 10,000 টাকা জরিমানা করতে পারেন। কি শাস্তি দিবেন তাকে? একটু যদি আমরা সিচুয়েশনগুলো চেঞ্জ করে দিই, এই মামলা এগুলো হচ্ছে অ্যাগ্রাভেটিং সার্কামস্ট্যান্স, ঠিক আছে। উভয়ের মধ্যে সীমানা বিরোধ ছিল, উভয়ের মধ্যে ঝগড়া লাগতো, যে অপরাধ সংঘটিত হয়েছে খালি হাতে একটু যে করে দৌড়ে দিয়ে হচ্ছে লাঠি দিয়ে মারছে, আঘাতটা মাথায় করা হয়েছে এবং রক্ত বের হয়ে গিয়েছিল, আঘাতের ফলে কোনো 7 দিন হাসপাতালে ছিল, আর 10,000 টাকা হচ্ছে যে খরচ হয়েছে, ঠিক আছে। রহিম ঘটনা 10 দিন পর্যন্ত কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, অফিসে যেতে পারে না, ঘটনার ফলে তিনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মারধরের সময় পরি অসভ্য ভাষার বিরুদ্ধে গালিগালাজ করেছিলেন, ফলাফল সম্মান ভেঙে গেছে, এটা একটি সম্মানিত মানুষ। এদের মধ্যে কি করবেন? এগুলো হচ্ছে যে এটা অ্যাগ্রাভেটিং সার্কামস্ট্যান্স। এদের মধ্যে কি করবেন? শাস্তি বহাল রাখবেন 1 বছর, নাকি আরো দিবেন? একই সাথে যদি এগুলো যদি হাজির হয়, আপনার যাকে আপনি শাস্তি দিতে যাচ্ছেন তার সাথে এগুলো হাজির দিচ্ছে, এই উভয়ের মধ্যে সম্পত্তি নিয়ে যেটা নিয়ে গন্ডগোল, সেটা নিয়ে পাটামারি দাবি ছিল, পরিবার দাবি করছে যে এটা আমার, রহিমও দাবি করছে যে এটা আমার, সীমানা নিয়ে গন্ডগোল। আপনার পরিবার পূর্ব অপরাধের জন্য কোনো দোষী অবস্থান রেকর্ড নেই, সে আগে কখনো কোনো অপরাধ করেনি, এই প্রথম মাসে আদালতের সামনে আসে। আপনার পরিবার প্রায় 32 বছর, এটা হচ্ছে টু মাস। আর একটা স্টেজ, এটা হচ্ছে মিডল স্টেজ আমাদের, মানে যে বয়স অনুযায়ী পরিবার স্ত্রী আছে, তার 10 এবং 12 বছর বয়সে 2টা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েরা বিদ্যালয়ে পড়াশোনা করতেছে। এখন আপনি 1 বছর দিয়ে দিবেন, এই 1 বছরের বাচ্চা কাচ্চা কি হবে? আমরা এগুলো হচ্ছে যে হাই থেকে সেগুলো ব্যাপারটা এরকম না, ঠিক আছে। মারামারির সময় রহিমের মারধরে পরিমও আহত হয়েছে, কিন্তু সে একটু হালকা অল্প আহত হয়েছে। পরিমকে যদি মাথায় বাড়ি দিয়ে থাকে তাহলে রহিমকে ওই দুই একটা সপ্তাহ বেশি মারাটাই মারছে। পরিম হচ্ছে আর্থিকভাবে অবস্থা সম্পন্ন না, তিনি একটা প্রতিযোগন পরিচালনা করেন, এখন তার প্রতিযোগনের কি হবে? শাস্তি দিয়ে পাঠাবে, তার পাড়া বসে সাথে তার সম্পর্ক মোটামুটি ভালো আছে। এখন হচ্ছে যে এটা আমরা অনেকগুলো ফ্যাক্ট বানাইছি আর কি, পরিম হচ্ছে আমরা শারীরিকভাবে বিকলাঙ্গ, সেই খুব প্রয়াস, ঠিক আছে, ডিগ্রি পাস, অপরাধের জন্য অনুতপ্ত, এবং তিনি এই মামলার 15 দিন কারাগারে ছিলেন। এই যে
আমরা ওই যে দেখলাম 84,000 আসামি বা যে অপরাধীদেরকে আমরা যে মোটামুটি কারাগারে দিয়ে ধরে রাখছি আপনার বিচারে এটার ফলাফল কি? এই যে সে 15 দিন আপনার কারাগারে ছিল, এটাকে আমরা কি করবো? শাস্তি থেকে তো বাদ যাবে। এখন সে 15 দিন কারাগারে থাকা মানে বুঝতেছেন? 15 দিন কারাগার মানে কি? কারাগারে এক একটা দিন এক একটা বছরের মতো ভয়ঙ্কর। সেখানে যদি মানে কোনো অপরাধী না যায়, ও একটা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ যদি যায়, সে অস্বাভাবিক হয়ে যাবে। কারাগারের অবস্থা হচ্ছে এরকম, ওখানে মানসিক পেশা থেকে শুরু করে ওখানে যাদের সঙ্গে তাকে থাকতে হবে। কারাগার কখনোই হচ্ছে না ভালো মানুষের জন্য কোনো বিশ্রামাগার না, বরং এটা হচ্ছে নরক। এখন কি করবেন? এখন যখন আপনি এই পরিস্থিতিগুলো জানতে পারতেছেন, আপনি যখন এটা জানতে পারছেন, এতটুকু জানতে পারছেন, তখন হচ্ছে আপনি শাস্তি দিচ্ছেন। এতটুকু জানতে পারতেছেন, তখন আপনি শাস্তি দিচ্ছেন। যখন আপনি ওর এই যে পরিবেশ সার্কামস্টেন্সগুলোতে আসতেছেন, তখন আপনার কাছে মনে হচ্ছে না, ওকে শাস্তি না দিয়েও পারা যায়। আচ্ছা, সংশোধন করবেন, খুব ভালো কথা। চেক দিতে আর একজন লোককে আপনার 4 লক্ষ টাকা একটা চেক দিছে, ব্যবসায়িক লেনদেন ছিল, চেকটা দিতে দিছে, ঠিক আছে? চেক দিতে সাথে এখানে উল্লেখ করে নেওয়াটা 1 বছরের হচ্ছে কারাদণ্ড হতে পারে, এবং হচ্ছে যে পরিমাণ চেক দেওয়া হয়েছে টাকার অ্যামাউন্টে 3 গুণ, 3 অর্থাৎ 12 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে তার জরিমানা হতে পারে আপনার দৃষ্টি। তাহলে কি করবেন আপনি? আর্থিক লেনদেন, টাকা পাবেন না, কি করবেন আপনি? এত টাকা পাবেন, অপরাধ আপনার হইল, আপনার যে দোষী হয়েছে, প্রমাণিত হয়েছে, দোষী প্রমাণিত হয়েছে, আপনি তাকে কি শাস্তি দিবেন নাকি হচ্ছে টাকা উদ্ধার করবেন? সেক্ষেত্রে নির্দিষ্ট হচ্ছে টাকা উদ্ধার করবেন। তাহলে কিভাবে উদ্ধার করবেন? আমি সিরিয়াস থাকার সময় এরকম হচ্ছে প্রায় 20টার মতো মামলাতে আমি প্রমোশনের আদেশ দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে আপনার এখানে আছে, আপনি এগুলো আমি বোর্ড করে দিয়েছিলাম। আপনার একটু বোঝা যেত, তাহলে হচ্ছে ভালো হতো। আপনার চেকের মামলার ক্ষেত্রে একটা গন্ডগোল আছে। চেকের মামলার ক্ষেত্রে একটা গন্ডগোল হচ্ছে যে আপনি যখন একটা আপেল নিষ্পত্তি দেওয়া হবে, নামঞ্জুর হবে, আপেল যদি নামঞ্জুর হয়, তাহলে হচ্ছে যে পরবর্তীতে আপনাকে হাইকোর্টে যেতে হবে, ঠিক আছে? এখন হাইকোর্টে গেলে, হাইকোর্টে আমরা যখন আপিল করতে যাই, আপিল করার শর্তে জামিন পাওয়া যায় 426(2)(a) আমাদের সিএফবিসি 426(2)(a) আপিল করার শর্তে জামিন পাওয়া যায়, কিন্তু রিভিশন করার শর্তে জামিন দেওয়া হয় না। অর্থাৎ আমি আপনার আপিল কোর্ট হিসেবে জেলা ও জেলাজজ আদালত যখন আপনার একটা চেকের মামলায় আপিল নিষ্পত্তি করবে এবং সাজাটা বহাল রাখবে, কন্ডিশনটা বহাল রাখবে, তখন হচ্ছে যে এই লোকটা অবশ্যই হচ্ছে কারাগারে যেতে হবে। সে যদি হাইকোর্টে যাইতে চায়, ওকে আপনি কোনো অপশন দিতে পারবেন না, তবে তাকে অবশ্যই হচ্ছে কারাগারে যেতে হবে। কারাগারে গিয়ে সে হচ্ছে হাইকোর্টে যাবে। তাকে আবার রিভিশন করার শর্তে, হাইকোর্টে যাওয়ার শর্তে হচ্ছে যে জামিন দেওয়ার সুযোগ নেই। এবং এরকম জামিন দেওয়ার কারণে আমাদের আপনার একজন বিচারক কি বিরোধী সম্ভবত ব্যবস্থা নেওয়া হয়েছিল, ওনার থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমাদের আর রঞ্জু আদালত জিজ্ঞাসা করেছিলেন যে সে কোন আইন বলে এই জামিনটা দিয়েছে। কিন্তু এমন যদি হইতো, আমরা হচ্ছে যে আপনার তাকে যদি আমরা টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে পারতাম, ঠিক আছে? ও 4 লাখ টাকা ও ভেঙে দিয়ে দিবে, ঠিক আছে? এই সিস্টেমটাই হচ্ছে যে আমি আমার রায় করেছিলাম, এটা পরীক্ষামূলক ছিল। এবং আমার জানার মতে এটা কয়েকটা সম্ভবত অ্যাপ্লাই হয়েছে, কিছুটা আপনার আসামি আসে নাই, অভিযুক্ত আসে নাই, কিছুটা হচ্ছে যে তারা টাকা দিয়ে যাচ্ছে, অথবা হচ্ছে যে আপনার তারা এটাতে সম্মত। অর্থাৎ 1 বছরের জন্য আমি যদি প্রভিশন দিই এবং 4 লাখ টাকাটাকে হচ্ছে যদি আমি ভেঙে দিই, 12টা কিস্তিতে ভেঙে দিই, তাহলে হচ্ছে যে যিনি দোষী সাব্যস্ত হয়েছে, তাকে আমি দোষী সাব্যস্ত করেছি, সে টাকাটা যেমন দিয়ে দিবে, অভিযোগকারী টাকা দিয়ে যাবে, একই সাথে হচ্ছে যে সে অপরাধ থেকে হচ্ছে যে আপনার বিরত থাকবে এবং তাকে হাইকোর্টে যেতে হবে না। হাইকোর্টে যাওয়ার যে খরচটা, সেটা হচ্ছে বেঁচে যাবে তার। এবং হাইকোর্ট একটা অপ্রয়োজনীয় রিভিশন শোনার থেকে, আপিল শোনার থেকে বেঁচে যাবে। একটা মামলা হাইকোর্টে কম হবে। অর্থাৎ সুতরাং যদি আমরা এখানে এই চেকের মামলা ক্ষেত্রে আমরা কমিশন অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে যে আমরা একদিকে যখন মামলা করবেন, আবার কোনো দিকে হচ্ছে যে আমরা এটা আর্থিক যে বিষয়টা আছে, যেটা আইনের উদ্দেশ্য আর্থিক লেনদেন সংক্রান্ত যে বিষয়টা, সেটা অক্ষুণ্ণ থাকবে, আমরা করতে পারি। এবার আসলে হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। এটা আপনার এই যে আইয়ুব আলী, এটা আমার কাছে গেছিল, মামলা ছিল। আইয়ুব আলীর আপনার চায়ের দোকানে তল্লাশি করতেছে, ওর চৌকির নিচে হচ্ছে যে 3 কেজি 500 গ্রাম গাঁজা পেয়েছে, 3.5 কেজি গাঁজা। এতটুকু তো শেষ না, ওখানে আরো 2 জন লোক ছিল, একজন হচ্ছে যে ইমান আলী এবং তার স্ত্রী হচ্ছে যে নূর বেগম। ঘটনাক্রমে এই ইমান আলী এবং নূর বেগম হচ্ছে আপনার রোহিঙ্গা। ইমান আলী এবং নূর বেগম হচ্ছে যে রোহিঙ্গা। তাদের 2 জনের কাছে হচ্ছে যে আপনার এই যে 3 কেজি 10 গ্রাম, একটা হচ্ছে যে ইমানের হাতে হচ্ছে যে 10 কেজি। আপনি পরিমাণ দেখেন, ইমান হোসেনের কাছে হচ্ছে যে 10 কেজিতে 400 গ্রাম, এবং ইমান আলীর স্ত্রী নূর বেগমের কাছে হচ্ছে যে 3 কেজি 300 গ্রাম। তাহলে কতটুকু হলো? 3 কেজি 13 কেজি 16 কিলো, প্রায় 17 কেজির মতো গাঁজা আছে।
প্রশ্ন হচ্ছে আপনি এই যে আইয়ুব আলীকে কি করবেন? আইয়ুব আলী হচ্ছে বাংলাদেশি, এই দুটো হচ্ছে যে রোহিঙ্গা। আইয়ুব আলীকে এই মামলায় প্রবেশনে দেওয়া হয়েছে। কারণ আমি যখন আপনার তাকে দোষী সাব্যস্ত করছি, দোষী সাব্যস্ত করার পরে দেখি যে হচ্ছে যে তাকে যখন আমি কাস্টডিতে নিয়েছি, তার চারটা বাচ্চা আমি তো রায় দিয়ে হচ্ছে যে শেষ করে দিয়েছি যে দোষী সাব্যস্ত করা হলে আগামী 1 তারিখ হচ্ছে যে আপনার জেল জন্য যে সাইটের সঙ্গে আমরা বিভিন্ন প্রতিবেদন তলব করি, আমি জেলখানা থেকে একটা প্রতিবেদন তলব করি যে জেলে তার আচরণ কেমন ছিল। তারপরে হচ্ছে যে থানা থেকে একটা প্রতিবেদন তলব করি যে তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা, অর্থাৎ সে কোনো অপরাধে জড়িয়েছে কিনা। এগুলো দেখার পরে তারপর হচ্ছে যে আমি ডিসিশন নিই তাকে কি আমি শাস্তি দেবো নাকি হচ্ছে যে প্রবেশনে পাঠাবো। এটা করার সময় দেখা গেল যে হচ্ছে যে এই আইয়ুব আলী হচ্ছে যে আপনার চারটা বাচ্চা হয়েছে। এই এতটুকু থেকে একদম মানে এই ছোট 6 মাস বয়সী থেকে মোটামুটি তার 14-15 বছর বয়সী বাচ্চা আছে। এখন চারটা বাচ্চার পরিবারে সে হচ্ছে যে কর্তা। এই লোকটাকে যদি আমি শাস্তি দিতে যাই, ওকে আমি 2 বছর 3 বছর অথবা 5 বছর দিলাম হবে, তো 5 বছর এই ফ্যামিলিটার কি হবে? যদি তাকে আমি ফিরে আনতে পারি, সে যদি আর কখনো এটার সাথে ইনভলভ না হয়, পরিমাণটা কিন্তু অনেক বিশাল। 3 কেজি 500 গ্রাম, 3.5 কেজি গাঁজা। তার উপর আবার হচ্ছে যে তার দুটো রোহিঙ্গাকে পাইছে, রোহিঙ্গাদের মধ্যে হচ্ছে যে 13 কেজি পেয়েছে, তারা আমার হাজবেন্ড নয়। তার মানে বোঝা যাচ্ছে যে এরা যোগসাদস্য হচ্ছে যে গাঁজা ব্যবহার করতেছিল এবং সম্ভবত হচ্ছে যে অভ্যন্তরের মধ্যে হচ্ছে যে গাঁজা লাইনের করে। জানি এই পরিমাণ গাঁজা থাকার কথা, যদি গাঁজা তারা যদি মানে স্থাপনকারী হইতো 1 কুড়িয়া 2 কুড়িয়া পেতে, ঠিক আছে, এক পরিমাণ পাওয়া যেত। তো আইয়ুব আলীকে হচ্ছে যে আপনার এই মামলা হিসেবে প্রবেশনা দেওয়া হয়েছিল তার সাথে সবকিছু দেখে, এবং ইমরান আলী এবং ইমরান হোসেন এবং নুরুলকে আপনার তাদের বয়স বেশি হওয়া সত্ত্বেও এখানে হচ্ছে যে আপনার ন্যূনতম শাস্তি দেওয়া হয়েছিল। এবং এটা রায় ঘোষণার পরে 2 মাস পরে হচ্ছে যে ইমরান আলী এবং তার স্ত্রী যোগাযোগ ধরা পড়ছে। প্রাসঙ্গিক প্রশ্ন, আমরা কি বিদেশি কোনো নাগরিককে এই প্রবেশন দিতে পারি? রোহিঙ্গা কি আমরা প্রবেশন দিতে পারি? ধরুন আফ্রিকান নাগরিক অথবা আমেরিকান নাগরিক অথবা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান নাগরিক, আমরা কি প্রবেশন দিতে পারি? অনেক ভাবনা চিন্তার বিষয়। এখন পর্যন্ত আমি কখনো এটা অ্যাপ্লাই করিনি। হাজব্যান্ড ওয়াইফ আপনার যৌতুক বিরোধ আইনের মামলা আপনার, ঠিক আছে। হাজব্যান্ড আপনার একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ওই কিন্তু মদ খায়, নিয়মিত মদ খায়, 2 লক্ষ টাকা ব্যবসার জন্য দাবি করছে, ঠিক আছে। এখন তাকে আপনি কি করবেন? শাস্তি দিবেন নাকি হচ্ছে প্রবেশন দিবেন? উপযুক্ত ক্ষেত্রে এটার গ্রাউন্ড আছে। আপনার সংসার যদি ভেঙে যায় তাহলে হচ্ছে যে আপনি এটা দিয়ে কোনো লাভ হবে না। কারণ এই যে শর্তগুলো দিলেন, প্রমোশনটা দিলেন, ইউজলেস। কিন্তু সংসারটা যদি টিকে থাকে, সে ভবিষ্যতে আপনার যৌতুক দাবি করবে না, বাচ্চা কাচ্চাদেরকে ভরণ ঠিকভাবে করবে না, মাইকে নির্যাতন করবে না, এই যে মাতাল হবে না, মদ খাবে না, ঠিক আছে, যেখানে মদের আড্ডা হবে, জুয়ার আড্ডা হবে, ওইসব জায়গায় যাবে না। এইসব শর্ত দিয়ে আপনি তাকে ছাড়তে পারেন। এটা আমি এটা বিখ্যাত মামলা, এই লাল ইয়েটাও কারণ হচ্ছে এটা চলে গিয়েছে। এটা এই যেন এই কামাল ইলিয়াস, এটা একজন কামাল, এটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের বিখ্যাত মামলা। আপনার একজন কামাল ভার্সেস হচ্ছে যে স্টেট। সেই করছিল কি একজন মুক্তিযোদ্ধা, আপনার উনি হচ্ছে যে অন্যায় প্রতিবাদ করতেন, ও ছিল হচ্ছে একটু সন্ত্রাসী প্রকৃতি, অন্যায় প্রতিবাদ করা, এবং সমাজ কমিটির সভাপতি ছিলেন। পাড়ায় আমাদের এই মহল্লা সজাগতা থাকে না, এই বাধা দেওয়ার কারণে হচ্ছে যে ঘরের সামনে গিয়ে ভিক্টিমকে ডাকছে, ডেকে হচ্ছে যে ডাইরেক্ট আপনার সরাসরি হচ্ছে গুলি করে দিচ্ছে। ভিক্টিমে যখন পোস্টমর্টম করতেছে, শুধুমাত্র তার শরীরের পিলেটই পাওয়া গেছে হচ্ছে 14টা, মানে বুলেট যে পিলেট, ঠিক আছে, বুলেট যেটা পিলেট সেটা 14টা পিলেট শুধুমাত্র তার শরীরে পাওয়া গেছে। অর্থাৎ কতটুকু আক্রমণগত তাকে আপনার হত্যা করা হয়েছিল ভিক্টিমকে। কি শাস্তি দেবেন আপনি? শাস্তি হচ্ছে যে শিক্ষা, একটা হচ্ছে যে আমরা যাবজ্জীবন কারাদণ্ড, একটা হচ্ছে যেহেতু মার্ডার অপরাধ, একটা হচ্ছে আমৃত্যু কারাদণ্ড, এবং আরেকটা হচ্ছে মৃত্যুদণ্ড। কি শাস্তি দেবে? কি দিবেন? আপনি দিবেন এই মামলায় আপনার নিম্ন আদালত থেকে হচ্ছে যে আপনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, হাইকোর্ট আপনার মৃত্যুদণ্ড বহাল রাখছেন, এবং আপিল বিভাগ হচ্ছে মৃত্যুদণ্ড বহাল রাখছেন। আমি কারণ ব্যাখ্যা করার চেষ্টা করছি কেন দিচ্ছে। কারণ হচ্ছে যে এই লোকটা হচ্ছে অন্যায় কাজের প্রতিবাদ করতেন। আপনি দেখেন শাস্তি দেওয়ার ক্ষেত্রে একটা অন্যতম বিবেচনা হলো সমাজের সুরক্ষা, প্রোটেকশন অফ দ্য সোসাইটি। আপনি সবসময় যে সমাজের যে নিষ্কলুষ যে ভাব, সমাজের যে সাধারণ যে মানুষরা বসবাস করে তাদেরকে আপনি রক্ষা করতে হবে। আপনি শাস্তি দেওয়ার সময় চিন্তা করতে হবে যে এই যে লোকটাকে যদি আমি কম শাস্তি দিই, সে সমাজের উপর
কি প্রভাব ফেলবে এবং হচ্ছে যে সমাজ যে সাধারণ নাগরিকরা আছে তাকে গ্রহণ করবে কি, ঠিক আছে। এই লোকটা অনলাইন প্রতিবাদ করতে গিয়ে হচ্ছে যে খুন হয়ে গেছে, ওর সাথে কিন্তু পার্সোনাল কোনো বিরোধ বা অন্য কোনো কিছু নেই, তিনি কিন্তু মুক্তিযুদ্ধ ছিলেন, অনলাইন প্রতিবাদ করছেন এবং তাকে মেরে ফেলছে। এবং এই ক্ষেত্রে যদি আপনি কম্পিটিশনের ভিউ যেটা আছে সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে যে এটি যদি আপনি যাবজ্জীবন দেওয়া হয় তাহলে সমাজের অন্য মানুষ কি চিন্তা করবে, কেউ প্রতিবাদ করবে, আমার সঙ্গে কোনো অপরাধ হচ্ছে আমি প্রতিবাদ করবো, আমি আসতে করে চলে যাবো, কারণ আমি প্রতিবাদ করবো তো আমারও তো একই অবস্থা হবে। এবং যদি এটা যদি এরকম হয় তাহলে হচ্ছে যে ওর আবার যাবজ্জীবন হবে না, কি হবে, কিন্তু জীবনটা সে ঠিকই নির্বাহ করবে। এই যে চিন্তা, সেখান থেকে হচ্ছে আমাদের আপিল বিভাগ আপনার এই আপনার ফাঁসি বহাল রাখছে এবং ফাইন্যান্স হিসেবে বলছে যে এই ঘটনাগুলো সমাজের সাধারণ মানুষজন তাকে দেখে আতঙ্কিত হবে, কারণ তার কাছে অন্য সমাজে যে সাধারণ একজন মানুষ থাকবে সে কখনোই হচ্ছে নিরাপদ না। আমরা টপিক থেকে বাইরে চলে যাচ্ছি। এটা হচ্ছে যে একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটা মামলা আপনার, এটা এই কাজল সাহা, শামসুল আলম ওনাকে কাজল সাহা, উনি হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গের থার্ড জেন্ডার, আপনার 10,000 কেসি আমার সহ আটানো ছিল, যার ওজন ছিল হচ্ছে যে 960 গ্রাম। পানিশমেন্ট হচ্ছে যে আপনার ন্যূনতম আপনার যাবজ্জীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড এবং হচ্ছে যে আপনার মৃত্যুদণ্ড। কি দিবেন আপনি? 10-এর ক ধারা 10,000 কেসি এবার 960 গ্রাম, সে হচ্ছে আপনার রোহিঙ্গা আপনার ক্যাম্প থেকে বাইরে এসে আটক হয়েছে এবং সে আপনার থার্ড জেন্ডার। কি পানিশমেন্ট দিবেন? আলাদা আছে উনার মধ্যে হচ্ছে যে আপনার যে বিষয়টা হচ্ছে যে বেশি, যদি ছেলেদের প্রাধান্যটা হয় তাহলে হচ্ছে আলাদা রাখে, আপনার মেয়েদের প্রাধান্যটা যদি হয়ে থাকে তাহলে আলাদা রাখে। থার্ড জেন্ডার কখনো একসাথে রাখে না, ছেলে অথবা মেয়ে কার সাথে রাখলে এটা কারাগারে সম্পূর্ণ আলাদাভাবে রাখে। পানিশমেন্ট একই, সবার জন্য একই, এখানে কোনো পার্থক্য নেই। আইন কারোর জন্য হচ্ছে যে পৃথক না, কিন্তু কনসিডারেশনটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন। এই মামলা, এটা আমার মনে দিয়েছিল মামলা ছিল, এটা দেখেন আপনার 20 বছর বয়সে একটা ছেলেকে, 20 বছর বয়সে একজন থার্ড জেন্ডারের নাগরিক, উনি মায়ানমারের নাগরিক, উনি আপনার বাংলাদেশে জন্মগ্রহণ করছিল এবং সম্পূর্ণ সময় ছিল সে কারাগারে। ট্রায়ালের সময় সে কখনোই হচ্ছে যে কারাগার থেকে বের হতে পারে না। এই যে লং যে কাস্টডি 28/2021 থেকে হচ্ছে যে 22/9/2022 যে লং কাস্টডি যেটা, সেটা এবং তার হচ্ছে যে বয়স, আমাদের আপিল বিভাগের রায় অনুযায়ী আপনার সর্বশেষ হচ্ছে যে আপনার 27 বছর কোনো অধিকারের বয়স, এরকম ক্ষেত্রে হচ্ছে যে আপনার আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখছে। এর কমে যদি হয় তাহলে হচ্ছে শুধুমাত্র বয়স বিবেচনায় হচ্ছে যে এগুলো কমিউট হয়ে যায়, যাবজ্জীবন কারাদণ্ডে নেমে আসে। কেন নেমে আসে? কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে টু মাচ আর্লি স্টেজ, সে মাত্র হচ্ছে তার 3 পার হইছে, 18 মাত্র তার 3 পার হইছে, এটা অপরাধ বোঝার জন্য হচ্ছে টু মাচ আর্লি স্টেজ, ঠিক আছে। কারণ 18 নিচে যদি হতো তাকে আপনি 10 বছর দিতেন, শিশু আইনে বুঝে গেছে 10 বছরের আটকাদেশ, শিশু আইনে তখন শিশু কারাগারে পড়ে যেত। অথচ অ্যাডাল্ট হিসেবে মাত্র 2টা বছর, আপনি শাস্তি দেওয়ার সময় অবশ্যই এটা চিন্তা করবেন, কারণ তার সামনে যদি আপনি তাকে সংশোধন করতে পারবেন, যদি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করার পরে সে একটু সুনাগরিক হয়ে যায়, আইন মান্যকারী নাগরিক, তাহলে তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে নাই, এটা টু মাচ আর্লি স্টেজ আপনার ডেথ সেন্টেন্স দেওয়ার জন্য। এবং একই সাথে হচ্ছে যে আমৃত্যু কারাদণ্ড, সেটা হচ্ছে যে শাস্তির কঠোরতা আরোপ করবে, কারণ 20 বছর একটা ছেলেকে বা মানুষকে যদি আপনি আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেন, কোনো জীবন আছে নাকি? ও আমৃত্যু কারাদণ্ড হচ্ছে যে আপনার মৃত্যুদণ্ড থেকে ডেঞ্জারাস। ও প্রতিটা দিন হচ্ছে যে মানে আদালত আপনার শুধুমাত্র জীবন কেড়ে নেওয়া ব্যতীত প্রতিটা কিছু বিবেচনায় হচ্ছে যে আপনার মৃত্যুদণ্ড দেন নাই, কিন্তু প্রতিটা দিন হচ্ছে যে তার মৃত্যুর সমান, কারণ ও জানা যাবে সামনে আর কিছু নেই। প্রতিটা দিন এবং ওই কারাগারে হচ্ছে যে তাকে মৃত্যুবরণ করতে হবে, এটা হচ্ছে মৃত্যুদণ্ড থেকে ডেঞ্জারাস। এটাতে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। একটা হাইকোর্ট থেকে একটা সার্কুলার হয়েছিল 2019 সালে, আমরা এখন প্রফেশনের মধ্যে যাইনি আপনার। এভাবে সার্কুলারটা এভাবে শুরু হয়েছে, সেই বিষয়টা হচ্ছে যে এভাবে বিচারকদের প্রতি কোনো অবস্থাতেই প্রচলিত আইনের বিধান ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করা বা প্রয়োগ না করা, শুধুমাত্র অনাকাঙ্ক্ষিত নয় বরং অসদাচরণে সামিল। এটা হাইকোর্টের সার্কুলার। হাইকোর্ট যখন দেখেছেন যে আপনার বিচারকরা শাস্তি দিয়ে হচ্ছে যে কারাগার ভরে করতেছে এবং হচ্ছে যে অপ্রয়োজনীয় হচ্ছে যে শাস্তি যেগুলো হচ্ছে যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যেত, তখন হাইকোর্ট বললেন একটা সার্কুলার দিয়ে, যেটা প্রভিশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960 যেটা, সেটা উপযুক্ত ক্ষেত্রে আদালত অবশ্যই প্রয়োগ করবে। কিভাবে প্রয়োগ করবে এই ক্রাইটেরিয়াগুলো ওনারা বললেন। বলার পরে আপনার আদালত এই হাইকোর্টের সার্কুলারে বলা হচ্ছে যে প্রত্যেক বিচারক যিনি একজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করছেন এবং কারাগারে পাঠাচ্ছেন, তিনি কেন প্রবেশন দেন নাই, প্রবেশনযোগ্য অপরাধে কেন প্রবেশন দেন নাই, সেটা রায় লিখতে হবে। যদি রায় না লেখেন, এটা হচ্ছে যে তার অসদাচরণ, মানে মিসকন্ডাক্ট। স্পেসিফিক্যালি হচ্ছে
মিস করবেন। বিদেশে কিন্তু হচ্ছে যে আপনার বিচারকের চাকরি কিন্তু অনেক কঠিন, ঠিক আছে। আমার কিন্তু উল্টাপাল্টা কনসিডারেশন থেকে উল্টাপাল্টা রায় থাকে, উল্টা কিন্তু হচ্ছে না, আমরা জিজ্ঞাসা করে যে তুমি এটা কেন দিয়েছো, লিগ্যাল পয়েন্ট এটা হওয়া সত্ত্বেও এটা কেন দিয়েছো, তখন ব্যাখ্যা করতে হয়, এটা আপিল কোর্ট ছাড়াও। এখন আপনার এই যে সার্কুলারটা হলো, এটা হচ্ছে বিচারকদের যারা ফুলবাড়ি বিচার করে তাদের জন্য একটা বিশাল দায়ভার অর্পণ করেছে। দায়ভার অর্পণ করেছে এরকম যে আমরা যে ন্যায় বিচারের কথা বলি, ন্যায় বিচারটা হচ্ছে যে ভিক্টিমের প্রতি যেমন করতে হবে, রাষ্ট্রের প্রতি যেমন করতে হবে, অভিযুক্তের প্রতিও, যিনি অভিযুক্ত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে, কনভিক্টেড হয়েছে, তার প্রতিও করতে হবে। যদি আমি না করি, আমার রায় হচ্ছে যে সেটা ব্যাখ্যা দিতে হবে যে কেন আমি তাকে প্রমোশন দিলাম না। আতঙ্কিতা কেস, এই মামলাটা হচ্ছে যে আপনার সেন্টেন্সিং এর ক্ষেত্রে একটা গাইডলাইন হচ্ছে যে গাইডলাইন জাজমেন্ট বলি আমরা, গাইডলাইন জাজমেন্ট। এই মামলাটা আপনার বিচার বিভাগের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ পরিবর্তন করার চেষ্টা করেছে। যদি আমরা সেটা বুঝি তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এবং অ্যাপ্লাই করতে করতে আমরা একসময় প্রপার সেন্টেন্সিংটা কিভাবে হয় সেটা বলতে পারবো। আতঙ্কিতা মামলায় আদালত 3টা পরীক্ষা করতে বলেছেন একজন অভিযুক্তকে শাস্তি দেওয়ার সময়। একজন অভিযুক্তের শাস্তি সঠিকতা, কারেক্টনেস অথবা তার যথার্থতা নির্ধারণ করার জন্য প্রথম হচ্ছে ক্রাইম টেস্ট, কি পরিস্থিতিতে কি অবস্থায় হচ্ছে যে আপনার অপরাধটা করা হয়েছে, এটা যাবতীয় হচ্ছে যে এটা অপরাধ সংক্রান্ত, কেন অপরাধটা করা হয়েছে, কিভাবে অপরাধটা করা হয়েছে, কি দিয়ে করা হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা অপরাধ আরেকটা অপরাধ থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা হচ্ছে ক্রিমিনাল টেস্ট। এখানের মধ্যে হচ্ছে যে আসবে হচ্ছে যে শুধুমাত্র অভিযুক্ত সংক্রান্ত বিষয়, অভিযুক্তের বয়স, তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, তার আর্থিক অবস্থা কেমন ছিল, তার পেশাগত অবস্থা কেমন ছিল, সে কতটুকু হচ্ছে যে আপনার পড়ালেখা করেছে, সে কেমন পরিবার থেকে এসেছে, কেমন সমাজ থেকে এসেছে, যাবতীয় সবকিছু এখানে বিবেচনা করতে হবে। তার পরিবারে কে কে আছে, তার উপর কেউ আর্থিকভাবে নির্ভর করে কিনা, এই টাইপের বিষয়, এগুলো হচ্ছে সব অপরাধী বিষয়। আর এটা হচ্ছে যে অপরাধ সংক্রান্ত বিষয়, ঠিক আছে। এই দুইটা বিষয় পার হওয়ার পরে এই দুটোটা, এই যে কম্পারেটিভ প্রফেশনাল টেস্ট যেটা, সেটা হচ্ছে যে এই দুটোটাকে বিষয়টা পারস্পরিক তুলনা করতে হবে। তুলনা করে, এবং যদি সেটাতে আপনার এই যে সেন্টেন্স অফ আপনার ডেথ থাকে, তাহলে হচ্ছে যে এখানে আরেকটা পরীক্ষা করতে হবে। অর্থাৎ যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো থাকে, যেখানে ক্যাপিটাল সেন্টেন্স আছে, সেখানে ওই 3টা পরীক্ষার পাশাপাশি আরেকটা এক্সট্রা টেস্ট করতে হবে। এই যে রেয়ারেস্ট অফ রেয়ার, এটাকে এদিকে বলা হয় যে আর আপনার টেস্ট বলা হয়। এই পরীক্ষাটা করার পরে আদালত নির্ধারণ করবে যে শাস্তিটা তার জন্য, কোন শাস্তিটা তার জন্য উপযুক্ত, ঠিক আছে। ক্রাইম টেস্ট এটা হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে অপরাধ সংক্রান্ত বিষয়, ক্রিমিনাল টেস্ট মানে হচ্ছে অপরাধী সংক্রান্ত যাবতীয় বিষয়। এই দুটোকে তুলনা করার জন্য হচ্ছে কম্পারেটিভ প্রফেশনাল টেস্ট, এবং এটার সাথে যদি হচ্ছে যে আপনার ক্যাপিটাল সেন্টেন্স ইনভলভ থাকে, অবশ্যই হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার টেস্ট করে চিন্তা করতে হবে, দেখতে হবে যে হচ্ছে যে আপনার ওর ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা হচ্ছে যে কার্যকর হতে পারে কিনা। আতঙ্কিতা মামলায় আমাদের মহামান্য আপিল বিভাগ বলে দিলেন যে একজন বিচারক বা আদালত আপনার শাস্তির বিষয় বিবেচনা করার সময় এই বিষয়গুলো দেখবে। The nature of the offense, of the circumstance of its commission, age এবং ক্যারেক্টার অফ দ্য অফেন্ডার দেখবে, ইনজুরি টু দ্য ইন্ডিভিজুয়ালস অফ দ্য সোসাইটি, কার প্রতি ক্ষতি করা হয়েছে, এই অফেন্ডারটা আপনার হ্যাবিচুয়াল, ক্যাজুয়াল নাকি হচ্ছে প্রফেশনাল অফেন্ডার, ঠিক আছে। এই পানিশমেন্টটা তার উপর কি প্রভাব ফেলবে, পানিশমেন্টটা তার উপর কি প্রভাব ফেলবে, এবং হচ্ছে যে সেই যে লম্বা সময় ধরে হচ্ছে যে কারাগারে ছিল, অথবা হচ্ছে যে আপনার কন্ডেন্স সেলে ছিল, যদি নিম্ন আদালত থেকে আপনার ফাঁসির আদেশ দেওয়া হয়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী সাথে সাথে কন্ডেন্স সেল ভেঙে 6/10 লাখ মতো একটা জায়গা, এখানে নড়াচড়া করার মতো জায়গা থাকে না, ওইটাকে সেলে নিয়ে যাওয়া হয়, এবং সে এই পরিস্থিতিতে কি ধরনের হচ্ছে মানসিক যন্ত্রণা ভোগ করেছে, একটা চোখ কাটতে হবে কানেকশনের দিকে এবং ইনফরমেশনের দিকে, এটা বলে দিলেন। এই উপরের বিষয়গুলোর সাথে সাথে সেই বিষয়টা বললাম যে অপরাধীকে যে সংশোধন করার যে বিষয়, সেটার দিকেও নজর রাখতে হবে। অপরাধী সংশোধনের যোগ্য যদি হয়ে থাকে, তাহলে শাস্তিটাও হচ্ছে যে সেরকম হবে। এবং এর সাথে সাথে বলে দিলেন আপনার এই যে ভিক্টিমের প্রতি যে ন্যায় বিচার আছে, সেটাও করতে হবে। ভিক্টিমের প্রতি কিভাবে ন্যায় বিচার করা যায় আমরা দেখব। সুতরাং আমরা দেখতেছি হচ্ছে যে আপনার একটা মামলার যে পরিস্থিতিগুলো, সেগুলো যদি কোর্টের সামনে থাকে, পরিস্থিতি যেগুলো আছে সেগুলো যদি কোর্টের সামনে থাকে, তাহলে ডিসিশনটা একরকম হবে। পরিস্থিতিগুলো যদি কোর্টের সামনে না থাকে, তাহলে ডিসিশনটা ভিন্ন হবে। কি কি পরিস্থিতি হচ্ছে যে আপনার এই যে অপরাধ সংক্রান্ত যেটা, কি কি পরিস্থিতি আসলে আদালত দেখতে পারেন, এখানে জাস্ট আমি দ্রুত বলে যাবো আপনার। এই যেমন অপরাধের ধরন, প্রকৃতি, পারিপার্শ্বিকতা, এবং টাকার বিনিময়ে যে খুন করে, যেমন আপনার বিখ্যাত একটা মাকু রবি দাস মাত্র 200 টাকার জন্য হচ্ছে যে একজন মানুষকে মেরে ফেলেছিল। আপিল বিভাগ পর্যন্ত তার শাস্তি বহাল ছিল। যে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ করছে নাকি ব্যক্তির বিরুদ্ধে আপনার অপরাধের স্থান কেমন, যেমন হচ্ছে যে আপনার যে একজন কামাল যে মামলাটা দেখলাম, সেটা হচ্ছে যে কি উন্মুক্ত স্থানে, ও কাউকে ভয় পায়নি, সবার সামনে হচ্ছে যে মেরে ফেলছে। গতকালকে গত পরশু প্রথম একটা ছবি দেখছেন, একটা যে আপনার এই 30-32 বছরের লোক আপনার পিস্তল হাতে হচ্ছে একজন দাঁড়াই আছেন, গুলি করতেছেন, দেখছেন?
দিনে দুপুরে হচ্ছে যে মার্ডার আছে, ছাত্রলীগের একজন কর্মীকে বিরোধ নিয়ে হচ্ছে যে ওরই সহকর্মী মেরে ফেলছে আপনার, দিনে দুপুরে আপনার মেরে ফেলছে সবার সামনে, আশেপাশে মানুষজন তাকাই আছে। আপনি এই পানিশমেন্ট যখন আপনি নির্ধারণ করতে যাবেন, আপনি কি করবেন? আপনি এর তো কোনো আপনার মানে রাগঢাক কোনো কিছু রাখে নাই। আশেপাশে যে মানুষজন দেখতেছে, তাহলে ওরা কি চিন্তা করলো? ওরা চিন্তা করলো হচ্ছে যে ওদের অবস্থাটাও এরকম হতে পারে, কারণ অপরাধী তো ওদেরকে কাউকে ভয় পায় না, কাউকে কেয়ারই করে না, সবার সামনে গেছে এবং গিয়ে হচ্ছে সরাসরি গুলি করে দিয়েছে। সুতরাং ওর যখন পানিশমেন্ট নির্ধারণ হবে তখন একে বিবেচনা করতে হবে কেন এটা করেছে এবং মানুষের সামনে কিভাবে করেছে। অপরাধের সময় এটাকে হয় যেমন এই জনসমুখে আপনার সমাজকে ভীত ভয়ে বিলোপন করার জন্য যে কৃত অপরাধ, যেমন জেএমবি ঘটনাগুলো আমরা বলতে পারি, মিলিটেন্ট অর্গানাইজেশন যারা আছে তারা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো করে আর কি। এই কিছুদিন আগে যেমন হচ্ছে যে আমরা এই যে বান্দরবানে থাকছি এবং হচ্ছে যে রুমা ব্যাংক ডাকাতি করছে, সাথে হচ্ছে যে আপনার থানচিতে হচ্ছে যে আক্রমণ করছে, ব্যাংক ডাকাতি করার চেষ্টা করছে এবং হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যারা শৃঙ্খল রক্ষাকারী বাহিনী ছিল আর্মস নিয়ে গেছে, কেএনএফ যেটা। তাহলে হচ্ছে যে আপনার ওরা সমাজকে হচ্ছে যে কি বার্তা দিতে চায়? আপনার অপরাধের নৃশংসতা, উন্মত্ততা, পাশবিকতা, পৈশাচিকতা বলেন, নির্মমতা বলেন, আপনার এক প্রথমে যেটা বলেন একটা ঘুষি মেরে মেরে ফেলা একটা কথা, আর হচ্ছে যে ছুরি মেরে এরপর করে দেওয়া একটা কথা, আবার কেটে টুকরো টুকরো করে ফেলা, এগুলো হচ্ছে যে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। ঠিক আছে? আপনার অপরাধের যে প্রমাণ করার চেষ্টা, এটা হচ্ছে একটা অপরাধ করতে গিয়ে যদি অন্য অপরাধ করে, যেমন চুরি অথবা ডাকাতি যদি করতে যায়, ডাকাতির সাথে আপনি এটা খেয়াল করবেন, আপনার ডাকাতি যখন করতে যায় সেটার সাথে অনেক সময় র্যাপ থাকে। কেন থাকে? কারণ ডাকাতি করার সময় ভিক্টিমরা হচ্ছে সবচেয়ে ভালনারেবল অবস্থা থাকে, সবচেয়ে ভালনারেবল এবং হচ্ছে সবচেয়ে অসহায় অবস্থা থাকে, কারণ ওই মুহূর্তে তাদের করার কোনো কিছুই না প্রতিরোধ করতে পারবে না হচ্ছে কুশব্দ করতে পারবে। অনেক সময় এই যে ফ্যামিলির মেম্বাররা হচ্ছে যে আমরা একই সাথে হচ্ছে যে ধর্ষণের মতো ঘটনার শিকার হয় না? বাসকালীতে ঘটনা হয়েছে, কক্সবাজারে অনেক ধরনের মামলা আছে। সুতরাং একটা অপরাধ করতে গিয়ে যদি আরেকটা করতে যায়, যেমন আমরা ছিনতাই করতে গিয়ে হচ্ছে যে আমরা ড্রাইভারকে মেরে ফেলছে, আমাদের এখানে হয় না এরকম? তখন ছিনতাই করতে গিয়ে ড্রাইভারকে গলা পেঁচে দিয়ে মেরে ফেলছে, সিএনজি ছিনতাই করতে গিয়ে নিয়ে ফেলছে, এরকম একটা ফটিকছড়ি মামলা আছে আপনার আপিল বিভাগ, ফটিকছড়ির একটা মামলায় আপনার শাস্তি বহাল রাখছে, একদম ফাঁসির আদেশ পর্যন্ত বহাল রাখছে। ফটিকছড়ির ওখান থেকে আপনার সিএনজি ছিনতাই করছে, ছিনতাই করে হচ্ছে যে রামগড় দিয়ে আপনার বীরেশ্বরের দিকে চলে গেছে। ওই রাস্তাটা কখনো গেছেন আপনারা? রামগড় দিয়ে বের হয়ে গেছে, এর পথে হচ্ছে যে আপনার এই সিএনজি ড্রাইভারটাকে মেরে আপনার স্ট্যান্ড করছে, প্লাস হচ্ছে যে গলায় পেঁচে মেরে হচ্ছে যে ঝুপের পাশে ফেলে দিয়ে গেছে। আপনি যখন শাস্তি দিবেন তখন চিন্তা করবেন আপনার ওই এলাকায় ওই মুহূর্তে যতগুলো সিএনজি ড্রাইভার ছিল, যতগুলো টমটম ছিল, যতগুলো আপনার পাবলিক পরিবহন ছিল, তাদের যে কেউ হচ্ছে যে এই অপরাধীদের শিকার হইতে পারতো। দুর্ভাগ্যক্রমে সেটা ভিক্টিম, অর্থাৎ একটা লোকালিটি যখন বিপুল পরিমাণ মানুষ হচ্ছে যে কারো দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তখন সেটা হচ্ছে যে আমরা অ্যাগ্রাভেটিং সার্কামস্টেন্স আছে। 7 বছরের একটা বাচ্চা র্যাপ উইথ মার্ডার, আপনি কি বলবেন? অপরাধী শাস্তি দেওয়ার ক্ষেত্রে আপনার যখন ভিক্টিমের বয়স কম হয়, যত ভিক্টিমের বয়স কমবে অপরাধের কাঠিন্য এবং অপরাধীর যে শাস্তি যেটা আছে সেটা আস্তে আস্তে মানে পাল্লাটা বাড়তে থাকে। ভিক্টিমের বয়স যত বাড়বে অপরাধের যে পাল্লাটা আছে সেটা আস্তে আস্তে কমতে থাকে অপরাধ ক্ষেত্রে। যেমন 7 বছরের একটা বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা আর হচ্ছে আপনার 14-15 বছর, দুটোই কিন্তু মৃত্যু, দুটোই মৃত্যু, কিন্তু ওই যে গ্র্যাভিটি যেটা আছে সেটা অনেক সময় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমাদের আপিল বিভাগের অনেক আপনার ইয়ে আছে, চমৎকার হচ্ছে যে আপনার রায় আছে। ভিক্টিম এবং অভিযুক্তের মধ্যে যদি পারস্পরিক আস্থা এবং বিশ্বাসী সম্পর্ক থাকে, এটাকে বলা হয় যে ফিডুশিয়ারি রিলেশনশিপ। ফিডুশিয়ারি রিলেশনশিপ একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে যখন বিশ্বাস করে, প্রচন্ডভাবে বিশ্বাস করে, তখন হচ্ছে যে এই বিষয়টা থাকে আপনার। আবার হচ্ছে কোনো ধরনের মানে এই আপনার সম্পর্ক নাই। ঠিক আছে, আমাদের গৃহ পরিচারিকা